ভাবা হচ্ছে যে সুপার পাওয়ার হয়ে গেলেই তাকে মেরে ফেলতে হবে। তারা কোনো না কোনোভাবে এই সকল যুদ্ধের মধ্যে বেনিফিটেড। পিস এডুকেশন বাড়াতে হবে। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ দেখি, ইউনাইটেড নেশন চুপ, চায়নার উপরে 114% ট্যারিফ দিয়ে দিয়েছে। ইসরায়েলের গাজার বিষয়ে প্রশ্ন আসলো, তখন ভেটো প্রদান করলো ইউএস। আপনার মতে কি যে ইউনাইটেড নেশন কি সবার জন্য ইকুয়াল? বড় পাওয়ারফুল রাষ্ট্রগুলোই যেন পুরো সমগ্র পৃথিবীর ট্রেড অ্যান্ড কমার্সকে তারা নিজের কন্ট্রোল করছে। জি ম্যাম। আসসালামু আলাইকুম। ভিডিও ওপিনিয়ন জুরিসের আয়োজনে দ্য ভয়েস ফর ল অ্যান্ড জাস্টিস পাওয়ার্ড বাই দ্য অ্যাম্বিশন ব্রিজ, নোটন অ্যান্ড দ্য ম্যাজিক ক্লোজার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা আইন, ন্যায় বিচার এবং মানবাধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা একটি অত্যন্ত গুরুতর ও বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও সামরিক হামলা নিয়ে। In international law, there are organizations and rules that are supposed to stop wars and protect people. One of the most important organizations is the United Nations, which was created to maintain peace in the world. There are also rules called international humanitarian law that try to protect civilians during conflict. But many people ask an important question: if this law and organization exist, why do conflict still happen? And why is it so difficult to stop powerful countries when they take military action? Recently, we see that Ali Khamenei, the supreme leader of Iran, was killed in a major strike carried out during a joint US-Israel military operation targeting high-level leadership. This event has intensified global debates about targeted killing, escalation of war, and the effectiveness of international law. To discuss this important issue, we are honored to have our respected guest today. She is a senior lecturer at Daffodil International University. She also previously served as a lecturer at Chittagong Independent University and BGC Trust University. She is a prominent human rights activist. We have Siddhatul Muntaha Trina with us today. Ma'am, welcome to Video Opinion Juris Present, Voice for Law and Justice. We are really honored to have you here today. ম্যাম, আমি প্রথমে একটা বেসিক কোশ্চেন দিয়ে শুরু করতে যাচ্ছি যে আমরা জানি যে ইউনাইটেড নেশন পৃথিবীর একটা বড় সংস্থা এবং খুবই ক্ষমতাধর একটা সংস্থা। আর আমরা যদি ইউনাইটেড নেশনের যে ইউনাইটেড নেশন চার্টার আছে সেটাকে যদি আমরা একটু লক্ষ্য করি, সেখানে আমরা দেখব যে আর্টিকেল 2(4) মানে আর্টিকেল 2 সাব আর্টিকেল 4-এ সেখানে ডিরেক্ট বলা আছে যে একটা দেশ অন্য একটা দেশের উপর কোনোভাবেই ফোর্স ইউজ করতে পারবে না। কিন্তু আমরা যদি আমাদের বর্তমান রিসেন্ট যে ঘটনাগুলো আছে ওগুলো যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখব যে দেশগুলোর মধ্যে যুদ্ধ হচ্ছে, আর্ম কনফ্লিক্ট হচ্ছে এবং একটা দেশ একটা দেশের উপর সরাসরি আক্রমণ করছে। তো আমরা কি এটাকে ইউনাইটেড নেশনের যে চার্টারটা আছে এটার ভায়োলেশন হিসেবে ধরবো, নাকি একটা দেশ এটাকে তারা যেই আক্রমণটা করলো এটাকে অ্যাজ এ সেলফ ডিফেন্স হিসেবে ক্লেম করতে পারে কিনা? আচ্ছা, প্রথমে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের পডকাস্টে। সো চমৎকার একটি প্রশ্ন করেছেন। প্রথমে ইউএন চার্টারের 2(4) আর্টিকেলটি আপনি মেনশন করলেন। সো ইউ হ্যাভ রাইটলি সেড দ্যাট সেকশন আর্টিকেল 2(4) অফ দ্য ইউএন চার্টার হ্যাজ বিন স্টেটেড অ্যাবাউট দ্য স্টেট পার্টিসিপেশন ইন দ্য ওয়ার, অথবা বলা যায় যে আমাদের আর্ম কনফ্লিক্ট যেগুলো হয় দুটো স্টেটের মধ্যে, সেই দুটো স্টেটের মধ্যে আসলে কতটুকু তারা করতে পারবে সেই বিষয়ে আসলে একটা নির্দেশনা তারা দিয়ে দিয়েছেন যে একটি স্টেট অপর একটি স্টেট বা একটি রাষ্ট্র অপর একটি রাষ্ট্রের ওপরে কোনো পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স অথবা কোনো ধরনের প্রশ্নেই আসলে আক্রমণ করতে পারে না। তো সেখানে আরেকটা বিষয় আমি 2(4)-এর আলোকে আমি আরেকটা জিনিস আসলে জাস্টিফাই করতে চাই। 2(4) জাস্টিফিকেশনের আগে যেগুলো আমাদেরকে জাস্টিফাই করতে হবে, অ্যাটাক বাই ইউএস ওভার আফগানিস্তান, ওভার কলম্বিয়া, এবং আমরা দেখতে পেয়েছি অ্যাটাক বাই ইসরায়েল ওভার গাজা প্যালেস্টাইন, অ্যান্ড ভেরি রিসেন্টলি অন ইরান। তো
তো এই জিনিসগুলো আসলে জাস্টিফাই করতে গিয়ে তারা আসলে একটি কথা বারবার বলে, সেটি হচ্ছে ইউএন চার্টারের আর্টিকেল 51. Article 51 have been stated about the self-defense Yes, of ma'am. the state. আসলে আমরা যদি প্রতিটা ঘটনাগুলো একটু দেখি, আমরা দেখব সেলফ ডিফেন্সের নামে আসলে স্টেটগুলো কিভাবে আসলে প্রথমে ইউএন চার্টারকে লঙ্ঘন করে। যেমন হচ্ছে যখন আফগানিস্তানের বিষয় এসছে, তখন ছিল হচ্ছে একজন টেরোরিস্টকে খোঁজার ইয়েস ম্যাম, কারণে, এবং যখন কলম্বিয়ার বিষয় আসে তখন তারা বলতে চেয়েছে, ইউএস বলতে চেয়েছে কলম্বিয়াতে তাদের যে ড্রাগ বিজনেস বা নার্কোটিক বিজনেস, সেই সব বিষয়গুলোতে তারা হস্তক্ষেপ করতে চাচ্ছে। এখন এখানে প্রশ্ন হলো, এই জিনিসটা আসলে কিভাবে ওই রাষ্ট্রের বা যে রাষ্ট্র আসলে সরাসরি ইন্টারভেনশনে যাচ্ছে, সেটা হতে পারে আর্ম কনফ্লিক্টের মাধ্যমে অথবা পলিটিক্যালি অথবা ইকোনমিক্যালি, যেই ধরনের ভাবেই আসলে তারা ইন্টারভেনশন করুক না কেন, একটি স্টেটের অভ্যন্তরীণ বিষয়ে আসলে অন্য কোনো স্টেট কতটুকু ইন্টারভেন করতে পারে সেই বিষয়টা আসলে এখানে লক্ষ্য করতে হবে। দ্বিতীয়ত, সেলফ ডিফেন্স আসলে দুটো বিষয় প্যারামিটারের উপর ডিপেন্ড করে। একটি প্যারামিটার হচ্ছে নেসেসিটি, সেকেন্ড প্যারামিটার হচ্ছে হোয়াট ইট হ্যাজ বিন সীমিত মাত্রা। ইয়েস হ্যাঁ, ম্যাম। সীমিত মাত্রা, প্রপোর্শনালিটি বা প্রপোর্শনেট। সো আমরা যদি দেখি যে সকল অ্যাটাকের কথা আমি বললাম, দেয়ার ইজ সো মেনি, আরও অনেকগুলো অ্যাটাক আছে এখানে বলার মতো। রিসেন্ট ভেনেজুয়েলা, অ্যান্ড আমরা যদি ইউক্রেন রাশিয়া বলি, অনেক ধরনের আসলে যুদ্ধ আসলে যদি আমি জাস্ট 20 বছরের স্ট্যাটিস্টিক্সও দেখি, অনেকগুলো এমন আর্ম কনফ্লিক্ট হয়ে গেছে, ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্ট। সো এই সকল প্রত্যেকটা বিষয়ে আসলে প্রপোর্শনালিটি মেনটেন করা হয়নি, নেসেসিটি যে কথাটা আসছে সেটাকেও আসলে প্রপারলি ডিফাইন করা হয়নি। তাহলে আর্টিকেল 51 সেখানে আসলে ভায়োলেট হয়েছে উইথ 2(4) অফ Yes, দ্য ma'am. ইউএন চার্টার। ম্যাম, আমরা যদি এখন ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লয়ের দিকে লক্ষ্য করি, তো আমরা দেখব যে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লয়ে হচ্ছে আপনার ডিরেক্ট বলা আছে যে হচ্ছে যত রকমেরই হচ্ছে আর্ম কনফ্লিক্ট হোক, সেখানে হচ্ছে কোনোভাবে হচ্ছে সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করা যাবে না, বা তাদের যেসব প্রপার্টিগুলো আছে সেখানে কোনোভাবে অ্যাটাক করা যাবে না। কিন্তু আমরা যদি রিসেন্ট যেসব অ্যাটাকগুলো হচ্ছে সেগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে অনেক সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হচ্ছে। তো ম্যাম, আপনার মতে কি মানে আইএচএল বা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল যেটা রয়েছে, সেটা কি শুধু থিওরিটিক্যালি রয়ে গেছে, নাকি এটা বাস্তবে কোনো প্রয়োগ রয়েছে? আচ্ছা, চমৎকার প্রশ্ন। যদি ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল নিয়ে আমরা কথা বলা শুরু করি, তাহলে প্রথমে কিছু কনসেপ্ট আসলে আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। যেমন প্রথমেই ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল যতটুকু আমি পড়েছি এবং যতটুকু আমি জিনিসটা নিয়ে আসলে স্টাডি করেছি, আমি এখানে দুটো জিনিস একটু খেয়াল করেছি, যে দুটো জিনিস আমি শেয়ার করতে চাই। প্রথমত হচ্ছে মিলিটারি নেসেসিটি, ইয়েস, দ্বিতীয়ত হচ্ছে হিউম্যানিটি। ইয়েস ম্যাম। হ্যাঁ, এবং কেন এই দুটো জিনিস আমি বলছি সেটা আসলে বোঝানোর জন্য আমার আরও 3টা জিনিসের কথা আসলে উল্লেখ করতে হবে। একটা হলো ডিস্টিংশন, আরেকটা হচ্ছে প্রপোর্শনালিটি, ইয়েস ম্যাম। আরেকটা হচ্ছে প্রিকশন। কেন এই 3টা এবং এই দুটো অংশ আমি বললাম? প্রথমে যদি বলি মিলিটারি নেসেসিটি, সো মিলিটারি নেসেসিটি বেসিক্যালি কেন এসছে, বিষয়টা হলো যখন দুটো স্টেট আসলে যুদ্ধে লিপ্ত হয় বা ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্টে লিপ্ত হয়, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্ট, আর একটা হচ্ছে নন ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্ট, আমরা যেটা জানি আর কি। সো ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্ট কখন হয়? মূলত দুটো দেশের মধ্যে বা তারও অধিক দেশ যখন একত্রিত হয়ে কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, বা ত্রিপাক্ষিক বা দ্বিপাক্ষিক যখন কোনো যুদ্ধ হয়, তখন সেটাকে আমরা ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্ট বলি। সো ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্টের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মিলিটারি নেসেসিটি। কতটুকু পর্যন্ত একটা আর্ম ফোর্স বা একটা সামরিক বাহিনী, একটা পুরো সামরিক বাহিনী অন্য কোনো সামরিক বাহিনীকে অ্যাটাক করতে পারে, এবং সেই সামরিক বাহিনীকে অ্যাটাক করতে গিয়ে ইনহিউম্যানিটি বা ইনহিউম্যানের মতো কোনো রকম সিভিলিয়ান পপুলেশনকে আমরা অ্যাটাক করে ফেলছি কিনা। সো এখানেই আসলে হেয়ার কামস দ্য হিউম্যানিটি। যখন আমরা মিলিটারি নেসেসিটি নিয়ে কথা বলছি, তখন এটা বেসিক্যালি ওয়ার, আর যখন এটা হিউম্যানিটি প্রশ্নে চলে যায়, তখন দিস ইজ ওয়ার ক্রাইম। আমরা
ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লকে মূলত লয়ের ভাষায় যারা লতে আছেন বা লয়ের ইনার পরিচিত তারা মূলত সবাই জানে এটাকে আমরা ল অফ ওয়ার বলি। ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল কখনো ওয়ার হবে না বা যুদ্ধ হবে না বা যুদ্ধকে বন্ধ করার বিষয়ে কোনো কিছু বলেনি কখনোই। না না। এটা হচ্ছে সেই সময়কার ল যখন একটি রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্র বা দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক কোনো রাষ্ট্রের মধ্যে ওয়ার চলবে, যুদ্ধ চলবে, সেই সময় আসলে সেই সকল রাষ্ট্রগুলো পার্টিসগুলো কি কি বিষয় মেনটেন করা তাদের উপর ম্যান্ডেটরি সেটাকে নির্দেশ করে হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল। জি ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লয়ের আন্ডারে রোম ইনস্টিটিউট আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আছে, যেখানে মূলত ওই হিউম্যানিটির প্রশ্ন যখন আসে ওয়ার ক্রাইম সেই সকল বিষয়গুলোকে আমরা মূলত অ্যাডজুডিকেট করার একটা চান্সেস আমাদের থেকে যায়। রোম ইনস্টিটিউটের থ্রুতে আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আছে। সো আমরা যখন হিউম্যানিটির প্রশ্ন আসে তখন আমরা ওয়ার ক্রিমিনাল বা ওয়ার ক্রাইমের কথা নিয়ে আসছি। সো সেই সময়টার দিকে আসার সময় কিন্তু আমরা ওয়ার ক্রিমিনালদেরকে বা ওয়ার ক্রাইমের জন্য সেটার অ্যাডজুডিকেশনের একটা ব্যবস্থা কিন্তু ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লতে বা ইন্টারন্যাশনাল লতে আছে। জি ম্যাম। কিন্তু এই ইন্টারন্যাশনাল ল বা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল যেই বডির থ্রুতে অ্যাপ্লিকেবল হবে, বাইন্ডিং হবে, সেই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর্থাৎ আবারও এসে যায় ইউনাইটেড চার্টারের কথা, ইউনাইটেড নেশন চার্টারের কথা, ইউএনের কথা। সেখানেই আসলে ক্ষমতাধর সে সকল রাষ্ট্রগুলোই কিন্তু আমাদের দেখা যাচ্ছে ভেটো পাওয়ার আছে তাদের, এবং তাদের এই ভেটো পাওয়ারের কারণে মূলত ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লটাকে আসলে আমরা যেভাবে ওই রাষ্ট্রগুলোর যুদ্ধে জড়িত হয়ে যাওয়া রাষ্ট্রগুলোর উপর যেভাবে আমরা বাইন্ডিং করতে পারতাম সেভাবে আসলে বাইন্ডিং করতে পারছি না। সো ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল অ্যাজ আ ল অফ ওয়ার ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ। ইট ওয়াজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমি আগেই বলেছিলাম সেখানে 3টা বিষয় আছে, ডিস্টিংশন, প্রপোর্শনালিটি অ্যান্ড প্রিকশন। সেখানে বারবার বলে দেওয়া হয়েছে যে ডিস্টিংশন বিটুইন সিভিলিয়ান অবজেক্ট, ডিস্টিংশন বিটুইন মিলিটারি অবজেক্ট, ডিস্টিংশন বিটুইন সিভিলিয়ানস, ডিস্টিংশন বিটুইন মিলিটেন্টসদের উপরে তুমি হামলা করো সেটা হয়ে যাবে ওয়ার, বাট ওয়েন ইট কামস টু দ্য কোয়েশ্চেন অফ অ্যাটাকিং আ সিভিলিয়ান ইট বিকেমস ওয়ার ক্রাইম। ইয়েস ম্যাম। সো এখানেই হচ্ছে আসলে হিউম্যানিটেরিয়ান লকে যেভাবে যারা বাইন্ডিং ফোর্স করবে সেখানেই আসলে আমরা ফেইলড হচ্ছি। নট ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল ইজ আ ফেলিয়ার। ইয়েস ম্যাম। ম্যাম আমরা যদি রিসেন্ট রিপোর্ট দেখি যে আলী খামেনি সুপ্রিম লিডার অফ ইরান, তাকে হচ্ছে একটা জয়েন্ট মিলিটারি অ্যাটাক স্ট্রাইকে হচ্ছে ওনাকে কিল করা হলো, তিনি নিহত হলেন। এটাকে হচ্ছে অনেক অ্যানালিস্টরা বলতেছেন যে এর মাধ্যমে হচ্ছে লিডারশিপকে দুর্বল করে একটা দেশকে আসলে দুর্বল করে দেওয়া হচ্ছে। তো ম্যাম আমার কোয়েশ্চেন হলো যে একটা দেশের সুপ্রিম লিডারকে হচ্ছে কিল করা, এটা কি আমাদের ইউএন চার্টারের ভায়োলেশন এবং হিউম্যান রাইটসেরও ভায়োলেশন? বা আমরা যদি ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লয়ের ক্ষেত্রেও যদি বলি তাহলে এটা কিন্তু সেটারও একটা ভায়োলেশন, যে হচ্ছে একটা দেশের সুপ্রিম লিডারকে সরাসরিভাবে অ্যাটাক করা হচ্ছে, টার্গেটেড কিলিং করা হচ্ছে। তো এটাকে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আসলে ইউএসের সাথে যে ইরানের সম্পর্কটা সেটা কিন্তু এখন খারাপ হয়েছে বিষয়টা কিন্তু তেমন না, বা ইসরায়েলের সাথে ইরানের যে সম্পর্ক সেই সম্পর্কটা যে খুব কম সময়ের মধ্যে খারাপের দিকে গিয়েছে বা এটা হঠাৎই তারা প্ল্যান করেছে এমন কিছু না। আমরা যদি একটু ইতিহাস ঘেঁটে দেখি 1953 সাল থেকেই মূলত আনরেস্ট একটা সিচুয়েশন সবসময় ইরান এবং ইউএসের মধ্যে ছিল। পরবর্তীতে আসলে সে সময় তো মোনার্কি চলতো ইরানের, যে সময় যেহেতু খামেনির প্রশ্ন এসছে তার উত্থানটা নিয়ে আমি একটু কিছুটা বলতে চাই। তখন আসলে মোনার্কি ছিল ইরানে। সো কিন্তু মোনার্কির পাশাপাশি অর্থাৎ রাজার পাশাপাশি যাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো ইরানে তারা হলেন উলামা। তো এই 1979 থেকে মূলত উলামা হিসেবে বা একজন মুসলিম ইসলামিক স্কলার হিসেবে আত্মপ্রকাশ করে হচ্ছে, মানে সবচেয়ে বেশি সামনে চলে আসতে থাকে হচ্ছে বারবারই আলী হোসেন খামেনির নাম। এবং সেই তখন থেকে শুরু করে তিনি হয়তো সুপ্রিম লিডার আরও পরে হয়েছেন, তবে সেই 1979 থেকে শুরু করে আজ অবধি 2026 পর্যন্ত তার একটা বিস্তর ফলোয়ার আসলে চলে এসেছিল। এবং দেখা গিয়েছে ইরানের
যত গুরুত্বপূর্ণ ডিসিশন, অবশ্যই একজন নেতা, সে রাজনৈতিক নেতা এবং এত যুগ যুগ ধরে তিনি আসলে সাম্রাজ্যের মতো আসলে ইরানটাকে নিজের মতো করে আসলে শাসন করে এসছেন। জি ম্যাম। সো তার কিছু ভালো ডিসিশনও যেমন আছে, তার কিছু ক্রিটিসিজমও আছে। এখন তাকে কিলিংয়ের প্রগ্রেস যেটা আমরা শুনতে পাচ্ছি যে তিনি নিহত হয়েছেন, এবং সেটা অবশ্যই একটা ইলিগাল স্ট্রাইকের মাধ্যমে করা হয়েছে। এবং শুধুমাত্র তিনি নয়, তার সাথে আরও কিছু সামরিক বাহিনীর খুব গুরুত্বপূর্ণ পদে যারা অধিষ্ঠিত, তাদেরকেও কিন্তু একই মিটিং, তারা হয়তো বোর্ড মিটিংয়ে বসছিলেন বা এমন কিছুই ঘটনাটা, এবং সেখানেই কিন্তু স্ট্রাইকটা করা হয়। সো এটা পুরোপুরি একটা গোয়েন্দা সংস্থার তারা হেল্প নিয়েছেন। ইসরায়েল এবং ইউএস সম্পৃক্ততা তো অবশ্যই আছে, তারা মূলত একই সাথে এই জিনিসটা করেছেন। সো আমরা আসলে জিওপলিটিক্স থেকে যদি একটু দূরে এসে চিন্তা করি যে খামেনির পজিশনটা কি, তার সাথে আসলে দুটো প্রশ্ন এখানে আসে। একটি হলো তিনি একজন রাজনৈতিক নেতা, দ্বিতীয়টি হলো তিনি সামরিক বাহিনীর প্রধান। এখন কোনো প্রি লোডেড চিন্তাভাবনা না থাকলে একজন সামরিক বাহিনীর প্রধান এবং একটি দেশের প্রধান রাজনৈতিক নেতাকে আসলে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়াটা আসলে কোনো রাষ্ট্রের পক্ষে সম্ভব না। না না না। এবং যখন এই বিষয়টা, নিহত হওয়ার বিষয়টা প্রচার করা শুরু করে মিডিয়াতে, মনে আছে হাইফাতে, ইসরায়েলের হাইফাতে একটা বেস ক্যাম্পে দাঁড়িয়ে নিজেই ইসরায়েলের প্রধান নেতানিয়াহু নিজেই বলেছেন যে আমি 40 বছর ধরে অপেক্ষা করছি এই দিনটির জন্য, এবং 40 বছর পর আমি সফল হয়েছি। তার মানে আমরা বুঝতে পারি এটা অনেক বছরের পুরনো একটা প্ল্যানিংয়ের অংশ ছিল। আমার প্রশ্ন, যখন ইরাকে যুদ্ধ হয়, যখন আফগানিস্তানে ওসামা বিন লাদেনের কে খোঁজার কথা বলে জিনিসটা সেখানে আফগানিস্তানকে গুঁড়িয়ে দেওয়া হয়, অথবা শুধুমাত্র একটা বিদ্রোহী গোষ্ঠী হামাসের জন্য যখন গাজাকে গুঁড়িয়ে দেওয়া হয়, অথবা ইরানের একজন রাজনৈতিক নেতাকে ধরার জন্য বা মেরে ফেলার জন্য যখন পুরো ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়, সেখানে আসলে কোনো রাষ্ট্র সেলফ ডিফেন্সের বিষয় আসে না। কোনো রাষ্ট্রের আসলে এটা সম্পূর্ণভাবে প্রপোর্শনালিটিকে বাধাপ্রাপ্ত করে ফেলা, নস্যাৎ করে ফেলা। সো এখানে শুধুমাত্র ইউএন চার্টার যে লঙ্ঘন হয়েছে তা কিন্তু না। জি ম্যাম। যখন where the law ends, where humanity arise, the question of humanity arise, the question of law ends. Yes, ma'am. আমি এভাবে জিনিসটা দেখি, যখন আসলে হিউম্যানিটি বা হিউম্যান রাইটসটা লঙ্ঘন হচ্ছে, তখন আসলে পৃথিবীর কোনো ল আসলে লঙ্ঘন হলো কি না সেটার প্রশ্নের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন মানুষ হিসেবে তার জাস্টিফিকেশন দেওয়ার বিষয়টা এসেছিল কি না। আমরা জানি উবিজাসি বি রেমিডিয়াম, আমরা জানি হচ্ছে ওয়ের দের ইজ এ ল দের ইজ এ রেমিডি। আমরা এটাও জানি যে আমাদের দুপক্ষকে শোনার একটা বিষয় আছে, আমাদের প্রিন্সিপালস আছে। Yes. সেই প্রিন্সিপালটা আসলে তার ক্ষেত্রে কেন অ্যাপ্লিকেবল না? ইজন্ট হি হিউম্যান? মানে তিনি কি হিউম্যান ছিলেন না, বা তিনি কি মানুষ ছিলেন না? তো একজন রাজনৈতিক নেতা বা একজন সামরিক বাহিনীর প্রধান হলেই যে তাকে এভাবে আসলে ইলিগাল স্ট্রাইকের মাধ্যমে মানে মৃত্যুবরণ করতে হবে, ইট ইজ ভেরি আনজাস্টিফাইড, এবং এটা একটা কলঙ্কের অধ্যায় হয়ে থেকে যাবে আমাদের ইতিহাসে, আমি মনে করি। আমরা জানি যে হচ্ছে জাতিসংঘ মেনলি যে এস্টাবলিশ হয়েছে সেটার মূল লক্ষ্যই ছিল যে হচ্ছে যেন আমরা এইসব কনফ্লিক্টগুলোকে ওভারকাম করতে পারি এবং আমরা যেন পিস মেনটেন করতে পারি পুরো পৃথিবীতে। বাট আমরা বর্তমানে যা দেখতেছি যে জাতিসংঘের আচরণ কিছুটা ভিন্ন রকমের। তো আপনার মতে কি জাতিসংঘ কি হচ্ছে এই কনফ্লিক্টগুলোকে রোধ করতে কি বাধাপ্রাপ্ত হচ্ছে কোনোভাবে পলিটিক্যালি কিনা? এখানেও আসলে যে বিষয়টা আমার প্রথম বলতে হয়, ইউএন সিকিউরিটি কাউন্সিল কিন্তু ছিল না যখন ইউএন হয়েছে। ইটস বিন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে, ইউনাইটেড নেশন হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট ওয়ান অফ দি ওল্ডেস্ট 80 ইয়ার্স, প্রায় কাছাকাছি 80 বছরেরও বেশি তারা কাজ করছে। সো প্রথম থেকেই কিন্তু সিকিউরিটি কাউন্সিল ছিল না। সিকিউরিটি কাউন্সিল আসলো কিভাবে? ওয়ার্ল্ড ওয়ার 2 যখন হয়েছে, ওয়ার্ল্ড ওয়ার 2 এর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা আসলে পুরো পৃথিবী দেখেছে, রিকগনাইজ করেছে, ইতিহাস রচিত হয়েছে, সেই বর্বরচিত ইতিহাস যেন আর কখনো ফিরে না আসে এবং আমাদের এই পৃথিবীর যেন কখনোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো খারাপ পরিস্থিতি অবলোকন না করে, সেই জন্যই কিন্তু ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলটা এসছে। ঠিক আছে, জি এখন সিকিউরিটি কাউন্সিল যখন আসলো তখন আর্টিকেল 27 আসলো। আর্টিকেল 27 ভেটো পাওয়ার নিয়ে আসলো। জি ম্যাম। আর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের কিছু পার্মানেন্ট মেম্বার থাকবে, কিছু নন পার্মানেন্ট মেম্বার থাকবে। পার্মানেন্ট মেম্বাররা নন পার্মানেন্ট মেম্বারদেরকে ইলেক্ট করবে, তাও 2 টেনিয়রের বেশি কোনো মেম্বার, মানে কোনো রাষ্ট্র মেম্বার হিসেবে, নন পার্মানেন্ট মেম্বার হিসেবে থাকতে পারে না। এখন প্রশ্ন হলো, এই 5 জন পার্মানেন্ট মেম্বার কারা? ইউনাইটেড স্টেট, ইউকে, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, চায়না, রাশিয়া। আমরা যখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ দেখি, ইউনাইটেড নেশন চুপ, জি ভেটো পাওয়ার ফ্রম রাশিয়া। ওকে। ইউনাইটেড নেশন কখনো সেখানে ইন্টারভেন করতে পারবে না, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লকে ইম্পোজ করতে পারবে না, কোনো ক্রিমিনাল জাস্টিস বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মাধ্যমে কোনো রায় ঘোষণা করতে পারবে না হোয়াটসএভার। যখন ইসরায়েলের গাজার বিষয়ে প্রশ্ন আসলো, তখন ভেটো প্রদান করলো ইউএস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেই 5 জন ক্ষমতাধর পার্মানেন্ট মেম্বার ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলে আছে, তারা কোনো না কোনোভাবে এই সকল যুদ্ধের মধ্যে বেনিফিটেড। আর বেনিফিটেড না হলেও যেই সকল রাষ্ট্র যুদ্ধে লিপ্ত হচ্ছে, কোনো না কোনোভাবে তারা অ্যালাইজ। সো এই অ্যালাইনমেন্ট বা অ্যালাইজের কারণে সেখানে তাদের ভেটো পাওয়ার দিয়ে ইউনাইটেড নেশনকে চাপ প্রয়োগ করা বা রাজনৈতিকভাবে ব্যবহার করা বা জিও পলিটিক্সের একটা অংশ হিসেবে তুলে ধরাটা তাদের জন্য খুবই সহজ। তো এখানেই হচ্ছে আসলে কোয়েশ্চেন যে এই সিকিউরিটি কাউন্সিল ভেটো পাওয়ারটাকে রিফর্ম করছে না কেন, বা রিফর্ম আসলে কখনো করা সম্ভব হবে কি না, বা এই 5 জন পার্মানেন্ট মেম্বার যারা সবচাইতে ক্ষমতাধর, তারা আসলে কিভাবে রোল প্লে করছে তাদের এই পাওয়ারটার, ভেটো পাওয়ারটার, সেটাতেই আসলে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ফেল হচ্ছে। Like ma'am, many people say that United Nation is not equal for everyone. International law is not equal for everyone. Like আমরা যখন দেখি যে ছোট ছোট কান্ট্রি লাইক বাংলাদেশ বা অন্য ছোট কান্ট্রি যদি কোন ধরনের ভুল বা হচ্ছে এরকম কিছু করতে চায়, তখন আমরা দেখি যে ইউনাইটেড নেশন থেকে বা ইন্টারন্যাশনাল ল থেকে হচ্ছে আপনার স্যাংশন আসে। কিন্তু যখনই এটা বড় একটা কান্ট্রি বড় একটা ধরনের কিছু করে ফেললো, বা রিসেন্টলি আমরা যদি দেখি যে হচ্ছে আপনার ইউএসএর যে অ্যাটাকটা বা ভেনেজুয়েলার উপরে যে অ্যাটাকটা, এই টাইপের অ্যাটাক করে, তখন হচ্ছে আমরা সম্পূর্ণই দেখি যে ইউনাইটেড নেশন চুপ করে থাকে। তো আপনার মতে কি যে হচ্ছে ইউনাইটেড নেশন কি সবার জন্য ইকুয়াল, ইন্টারন্যাশনাল ল কি সবার জন্য ইকুয়াল কিনা? আচ্ছা, ইন্টারন্যাশনাল ল বলি বা ইউনাইটেড নেশন বলি, আমরা যদি একটু এই আর্ম কনফ্লিক্ট বা পিস অ্যান্ড সিকিউরিটির বিষয় থেকে একটু সরে আসি, জি ম্যাম। সামান্য একটা বিষয়, সেটা হচ্ছে পরিবেশ, এনভায়রনমেন্টাল ল। ইয়েস ম্যাম। এনভায়রনমেন্টাল বিভিন্ন কনভেনশন কিন্তু আমরা দেখি। কিয়োটো প্রোটোকলের কথা মনে আছে কি? জি ম্যাম। সেখানে বারবার বলা হচ্ছিল কোন কোন রাষ্ট্র সবচেয়ে বেশি কার্বন এমিশনে দায়ী, পৃথিবীর কার্বন এমিশনে দায়ী। সেখানে প্রথমেই যাদের নাম এসেছিল প্রত্যেকটি হচ্ছে খুব ক্ষমতাধর রাষ্ট্র। ইউএসের নাম এসেছিল, চায়না এসেছিল, রাশিয়া এসেছিল। কিন্তু কাদের উপর আসলে কার্বন এমিশন মানে বাইন্ডিংসগুলো কাদের উপর এসছে? বাংলাদেশ, ইন্ডিয়া, আরও অনেক ছোট ছোট বড় রাষ্ট্রের উপরেও এসছে। কিন্তু যেই পরিমাণ কার্বন এমিশনে তারা দায়ী, সেই তুলনায় তাদের উপর যেই বাধ্যবাধকতা বা বাইন্ডিং দেওয়া হয়েছে কিয়োটো প্রোটোকলে, সেটা কিন্তু নাই বলার সমান। হ্যাঁ, তো এটা গেল শুধুমাত্র একটা ছোট উদাহরণ পরিবেশ বিষয়ক। এ ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আসলে যখন বাধ্যবাধকতা বা বাইন্ডিং ফোর্সের বিষয় আসে ইউনাইটেড নেশন থেকে, তখন সবসময় কিন্তু আমাদের ওপরেই বা আমাদের মতো ছোট রাষ্ট্রগুলোকেই সেটার বোঝা টানতে হচ্ছে। সো এটাতে আসলে আমি বলবো না যে ইউনাইটেড নেশন এক চোখে দেখছে বা
ইউনাইটেড নেশন আমাদের উপর চাপিয়ে দিচ্ছে বা ইন্টারন্যাশনাল ল আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, এটা পুরোপুরি এখন রিফরমেশনের দিকে যাচ্ছে। আমরা যদি আসলে ভবিষ্যতে নিজেদের ছোট ছোট রাষ্ট্রগুলোকে আমরা সেভ করতে চাই, তাহলে আমাদের সেখানে পার্টিসিপেশন ইম্পর্ট্যান্ট। এই 5টা রাষ্ট্রই সারা জীবন পার্মানেন্ট মেম্বার, নতুন কোনো পার্মানেন্ট মেম্বার না আসা, নন পার্মানেন্টের যেসব মেম্বারগুলো আছে সেগুলোকেও তারাই কিন্তু ইলেক্ট করছে। সো এই যে ইলেকশনের বিষয়গুলো আসে বা ডিসিশন মেকিংয়ের বিষয়গুলো আসে, সেখানে আসলে ছোট দেশগুলো বা ছোট ছোট রাষ্ট্রগুলোর রিপ্রেজেন্টেটিভের সংখ্যা অনেক কম। সো আমার মনে হয় এখানেও কিছুটা জিনিস আমাদের ইউনাইটেড নেশনের ক্ষেত্রে রিফরমেশনের প্রয়োজন রয়েছে। সাজেশন দিব এই। জি ম্যাম, অবশ্যই। তো ম্যাম, আমাদের মানে আজকের এই কোশ্চেনের মাধ্যমে আমরা শেষ করব, সেটা হচ্ছে আমরা যদি ভবিষ্যতে এই ধরনের কনফ্লিক্টগুলো বা আপনি যে জিনিসটা বললেন যে হচ্ছে ইকুয়ালিটির কথাটা, যদি আমরা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে চাই, যে ইন্টারন্যাশনাল ল সব দেশের জন্য ইকুয়াল হবে, ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে সকল দেশ সমানভাবে সমান অধিকার থাকবে, যদি আমরা এই জিনিসটা ইনশিওর করতে চাই, তো আপনার মতে আমাদের কি কি রিফর্ম করা দরকার বা কি কি রিফর্ম দরকার আমাদের এই ক্ষেত্রে? প্রথমেই যে রিফর্মটা প্রয়োজন সেটা হচ্ছে আসলে শিক্ষার কোনো বিকল্প নেই। ইয়েস ম্যাম। শিক্ষার কোনো বিকল্প নেই। সো পিস এডুকেশন বাড়াতে হবে, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার যেসব এডুকেশন, যেমন আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক অনেক সাবজেক্ট, কিন্তু পিস অ্যান্ড কনফ্লিক্ট নিয়ে কয়টা ইউনিভার্সিটি আসলে একটা গ্র্যাজুয়েশন কোর্স বের করছে? খুবই সীমিত, খুবই সীমিত, নেই বললেই চলে। আমরা করতে পারি শুধু LLM বা একটা মাস্টার্স করতে পারি। ইয়েস ইয়েস। আমরা যারা লয়ের স্টুডেন্ট সবাই কিন্তু আবার করছি না না। না। বাট আমার ধারণা, যেহেতু আমি নিজেও একজন এডুকেটর, নিজে একজন একাডেমিশিয়ান, আমি আসলে এডুকেশনের উপর বা স্টাডির উপরে আসলে এর বেশি মানে কিছু আমি আর চিন্তা করতে পারি না। আরও অনেক কিছুই চিন্তা করার মতো আছে, বাট থ্রু এডুকেশন উই ক্যান রিচ পিপলস মাইন্ড। এই যে আমাদের নিউ জেনারেশন, একটা মিথ্যা যখন বারবার বলা হয় সেটাকে মানুষ সত্য ধরে নেয়। এই যে ইতিহাসগুলো রচনা হচ্ছে, এই ইতিহাসগুলো আমাদের পরের জেনারেশনকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে সেটা খুব ইম্পর্ট্যান্ট। এখনকার যারা হিস্টোরিয়ান, তারা কোন বেসিসে আসলে হিস্ট্রিটাকে লিখছে সেটাও আমাদের জানতে হবে। সো দেয়ার মাস্ট বি আ ভেরি গুড রিসার্চ রিফরমেশন। আমাদের এগুলো নিয়ে রিসার্চ করার জন্য আমাদের নতুন নতুন সাবজেক্ট করতে হবে, এবং প্রত্যেকটা আই গেস এসএসসি লেভেল থেকেই আমাদের এখন থেকেই আমাদের বাচ্চাদেরকে হিউম্যান রাইটস, হিউম্যানিটি অ্যান্ড পিস অ্যান্ড কনফ্লিক্ট বা পিস অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ওয়ার্ল্ড, এই সকল কনসেপ্টগুলোর সাথে তাদেরকে এখন থেকেই গ্রুম আপ করতে হবে। কারণ দে আর দ্য লাস্ট রিসোর্ট এখন বলা যায়। এরপরের জেনারেশনরা, আমরা হয়তো শেষ, আমাদের জেনারেশন আমরা এসব দেখে যাচ্ছি, হয়তো আরও ওয়ার্স সিচুয়েশন তারা দেখবে। সো তাদেরকে সেটার জন্য প্রিপেয়ার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন যেগুলো আছে, আমি বারবার রিফর্মের কথা বলছি, এই যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস আছে, আমরা কালকেও দেখতে পাচ্ছি যে চায়নার উপরে 114% ট্যারিফ দিয়ে দিয়েছে, 140% ট্যারিফ দিয়ে দিচ্ছে, কিছুদিন ইরানের উপর দিচ্ছে, কিছুদিন ভারতের উপর দিচ্ছে। ইটস লাইক ইউএস ইজ কন্ট্রোলিং, অথবা যে কোনো মানে এ ধরনের বড় পাওয়ারফুল রাষ্ট্রগুলোই যেন পুরো সমগ্র পৃথিবীর ট্রেড অ্যান্ড কমার্সকে তারা নিজের কন্ট্রোল করছে। জি ম্যাম। সো অনেক সময় কন্ট্রোলটা তাদের জন্য ব্যাকফায়ারও করে, বাট দ্য ট্রুথ ইজ এই যে একটা কন্ট্রোলিং পাওয়ার তাদের হাতে থাকা, এই জিনিসগুলোকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কীভাবে শিফট করা যায়, অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্স আছে, আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড ল আছে, আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের ইনস্টিটিউশন আছে। সো এই সকল ইনস্টিটিউশন কেন এইসব বিষয়গুলোকে অ্যাডমিনিস্টার করে না? কেন একটা স্টেট এই সকল বিষয়গুলো হ্যান্ডেল করে? কেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে সকল রাষ্ট্রের সমান অধিকার নিয়ে তাদের কিছু বলার অধিকার থাকে না? সেই সকল বিষয় আসলে এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোকে রিফর্ম করতে হবে। তৃতীয়ত হচ্ছে আসলে প্রমোটিং ডিপ্লোম্যাটিক অ্যান্ড পিসফুল সলিউশন।
যে কোনো সমস্যা অবশ্যই হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে, তেল নিয়ে, জ্বালানি নিয়ে বা যে কোনো বিষয়ে। আমরা যখন আমাদের ইসলামের শাসন ছিল তখন আমরা দেখেছি বিভিন্ন বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক যুদ্ধ লেগেছে, বদরের যুদ্ধ দেখেছি। সেগুলো সব কিছুই কিন্তু কোনো না কোনো কারণে যুদ্ধটা কিন্তু খারাপ না। জি তবে এটা অবশ্যই পিসফুল সেটেলমেন্টে যদি যাওয়া পসিবল হয়, সেখানে সেটা মেনটেন করতে হবে। আমাদের অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন আছে। বিভিন্ন বড় বড় রাষ্ট্রের মধ্যে যখন এ ধরনের কনফ্লিক্টগুলো হয়, সেখানে কেন আমরা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন ইউজ করছি না? মেডিয়েশন আছে, কনসিলিয়েশন আছে, কোনো কিছু না হলে আরবিট্রেশন আছে। সো আমরা আসলে এগুলোতে কেন যাচ্ছি না? সো এই ডিপ্লোম্যাটিক অ্যান্ড পিসফুল যেই ডিসপিউট রেজলিউশন, সেগুলোর দিকে আমাদের যেতে হবে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে আমরা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লয়ের মধ্যে 4টা কনভেনশন ঢুকিয়েছি, জেনেভা কনভেনশন। সো জেনেভা কনভেনশনে আমরা শিপর্যাকদের নিয়ে কাজ করেছি, আমরা সিক অ্যান্ড উইন্ডেডদেরকে আমরা কিভাবে করব, মা ও শিশুদেরকে আমরা কিভাবে সেভ করব যুদ্ধ পরবর্তী সময়ে বা যুদ্ধের সময়ে, এবং আমরা নিউক্লিয়ার উইপেন কিভাবে ইউজ করব, কেমিক্যাল উইপেন কখন ইউজ করব, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু বাইন্ডিংস দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই আর্মস কন্ট্রোল, জি ম্যাম। এই যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের একটা আর্মস নিয়ে, নিউক্লিয়ার উইপেন নিয়ে ক্ষমতার চর্চাটা হচ্ছে, ভাবা হচ্ছে যে সুপার পাওয়ার হয়ে গেলেই তাকে মেরে ফেলতে হবে। আমরা ধারণা করছি সুপার পাওয়ার হয়ে যাচ্ছে, তাই আমরা সেই রাজনৈতিক নেতাকে মেরে ফেলছি। সেই যে হাইপোথেসিস নিয়ে একটা দেশের উপর আরেকটা দেশের হামলা, এই সকল বিষয়গুলো মূলত আর্মস কন্ট্রোলের অভাবে। আমরা আসলে কতটুকু কন্ট্রোল করতে পারছি সেসবের বিষয়ে, সেসব প্রশ্নগুলোই আসলে বারবার চলে আসে। সো এই যে একটা অস্থির প্রতিযোগিতা আর্মস নিয়ে বা উইপেন নিয়ে, এই প্রতিযোগিতাটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি, ভবিষ্যৎ খুব খারাপ হতে যাচ্ছে। So, এই জিনিসগুলোতে আসলে কাজ করতে হবে। Yes, ma'am. So that was for today. Thank you, ma'am, for sharing your valuable insights with us. থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আসলে অনেক ভালো সময় কাটলো, এবং আমি আশা করছি যে সামনের পডকাস্টগুলো আরও প্রাণবন্ত হবে এবং ভালো হবে। জি ম্যাম। অনেক শুভকামনা রইল বিটি ওপিনিয়ন। Thank you, ma'am. Thank you so much.